হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত লোকাল ট্রেনে 15টা হল থাকে, তবে যেহেতু এটা গ্যালোপিন লোকাল, হাওড়া মেমোরি লোকাল, সেই জন্য মাঝখানে রয়েছে 5খানা হল। লিলুয়া, বেলুর, বালি ক্রস করে চলে এলাম আমরা উত্তরপাড়াতে। এখানে আমাদের 1 মিনিট হল রয়েছে। আর হাওড়া স্টেশন থেকে বেরোতেই বুঝতে পারছি এদিকে ঠান্ডা রয়েছে। কলকাতায় যেমন ঠান্ডা না পড়লেও আজ এদিকটা আসতেই, হুগলিতে আসতেই কিন্তু ঠান্ডার রেস দেখা যাচ্ছে। চলো উঠে পড়ি, 1 মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দেবে। বন্ধুরা, যে ভুলটা আমি করলাম সে ভুলটা কিন্তু তোমরা করলেও সেম সমস্যায় পড়তে পারো। এই হচ্ছে হুগলির বিখ্যাত হংসেশ্বরী মন্দির, যা দেখলে অনেকটা ডিজনিল্যান্ডের কথা মনে করিয়ে দেয়। পুরাতনকালে এই ছায়ার মাধ্যমে, সূর্যের ছায়ার মাধ্যমে কিন্তু সময় নির্ধারণ হতো। সেই সূর্যঘড়ি এখানে বর্তমানে রয়েছে। তার সময় হচ্ছে 10:57। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আর 4 ফেব্রুয়ারি 2024 আবারও সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা নতুন জার্নিতে। আজকের গন্তব্য হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল জাংশন পর্যন্ত। উইকেন্ডের শেষে আবার একটা উইকেন্ড ট্রিপ তোমাদের দিতে চলেছি। তারই সাথে একদিনের ভ্রমণে বেরিয়ে পড়লাম ব্যান্ডেলে, এবং ব্যান্ডেলের একাধিক দর্শনীয় স্থান ঘুরে দেখবো এই ভিডিওর মাধ্যমে। তারই সাথে আজ ভেবেছিলাম ব্যান্ডেল লোকাল জার্নি করব, তবে এই মুহূর্তে 8টা করে ব্যান্ডেল লোকাল বেরিয়ে গেছে। দেখা যাক কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনেই যাব। কারণ ব্যান্ডেল হচ্ছে হাওড়া বর্ধমান মেল লাইনের ট্রেনে জার্নি করব, আর সম্পূর্ণ লোকাল ট্রেনের জার্নি হতে চলেছে। চলো হাওড়া স্টেশনের ভেতরে প্রবেশ করা যাক, টিকিট কাটা যাক এবং ব্যান্ডেল ভ্রমণ শুরু করা যাক। সময় হচ্ছে 8:29, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি 37651 হাওড়া মেমোরি লোকাল 8:35। এই ট্রেনটাই আমাদের ব্যান্ডেল যাবে। 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে মেমোরি লোকাল, মানে এটা গ্যালোপিন। ইচ্ছে ছিল ব্যান্ডেল লোকালের, বাট ব্যান্ডেল লোকাল হচ্ছে সেই 9:35, ঘড়িতে এই মুহূর্তে 8:30। এই হচ্ছে 4 আর হচ্ছে 5 নম্বর অলরেডি দাঁড়িয়ে রয়েছে হাওড়া মেমোরি লোকাল। এই যে 37651 দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে বোর্ডে। 8:32 আর 3 মিনিট মতো রয়েছে ট্রেনটা ছাড়ার। মাঝামাঝিতে চলে যাচ্ছি, পেছন দিকটা ভিড় রয়েছে এই মুহূর্তে। এই ট্রেনেই জার্নি করবো, আর গ্যালোপিন যেহেতু সময়টাও কম লাগবে। চলো, হলটা কম রয়েছে আমাদের, ওঠা যাক, তারপরে কথা হচ্ছে বাকি কথা। এই হচ্ছে আপাতত কম্পার্টমেন্ট, যা দেখছি মোটামুটি কম্পার্টমেন্ট ফাঁকাই রয়েছে, সম্পূর্ণ কম্পার্টমেন্টই ফাঁকা। সময় হচ্ছে 8:38। শুরুতেই আমাদের ট্রেন 3 মিনিট লেট। আর আমাদের যেহেতু এটা গ্যালোপিন লোকাল, সেই জন্য আমাদের প্রথম হল্ট হচ্ছে এই ট্রেনের উত্তরপাড়া। চলো উত্তরপাড়া গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার। আটটা বেজে 41, এই যে ঢুকছে দুন এক্সপ্রেস হাওড়া স্টেশনে এই মুহূর্তে, আর আমরা বেরোচ্ছি। হচ্ছে 8:54। লিলুয়া, বেলুর, বালি ক্রস করে চলে এলাম আমরা উত্তরপাড়াতে। এখানে আমাদের 1 মিনিট হল রয়েছে। আর হাওড়া স্টেশন থেকে বেরোতেই বুঝতে পারছি এদিকে ঠান্ডা রয়েছে। কলকাতায় যেমন ঠান্ডা না পড়লেও আজ এদিকটা আসতেই, হুগলিতে আসতেই কিন্তু ঠান্ডার রেস দেখা যাচ্ছে। চলো উঠে পড়ি, 1 মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দেবে। এরপর আমাদের হল্ট হচ্ছে শ্রীরামপুর, সেখানে গিয়ে দেখা হচ্ছে আমাদের সাথে। দেখো মুখ থেকে ধোয়া বেরোচ্ছে রীতিমতো। সময় হচ্ছে 9:03। চলে এলাম আমরা শ্রীরামপুরে। এখানে আমাদের হল্ট রয়েছে 1 মিনিট। আর এই মুহূর্তে শ্রীরামপুরে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। আর শ্রীরামপুর বিখ্যাত হচ্ছে মাহেশের রথের জন্য। পশ্চিমবঙ্গের বৃহত্তম রথযাত্রা কিন্তু এই মাহেশ থেকেই বেরোয়, শ্রীরামপুর থেকে। এখানে মোটামুটি আমি অনেকবার এসেছি, তবে অনেক দিন পর মেল লাইনের ট্রেন জার্নি করে আজ ব্যান্ডেলে যাওয়া। চলো এরপর দেখা হচ্ছে আমাদের শেওড়াফুলিতে।
চলে এলাম আমরা শেওড়াফুলি জাংশন। এখান থেকে লাইন আলাদা হয়ে যায়, গোঘাট তারকেশ্বরের লাইন চলে যায় এখান থেকে। চলো উঠে পড়ি, 1 মিনিটের এখানে হল রয়েছে। এরপর আমাদের দেখা হচ্ছে চন্দননগরে গিয়ে। একটা ইনফরমেশন যেটা দেওয়া হয়নি, তারকেশ্বর যাওয়ার পথে শেওড়াফুলির ঘাট থেকে কিন্তু জল তোলা হয়ে থাকে। এখান থেকেই জল তুলে সবাই তারকেশ্বরে যায়। 9:15 বৈদ্যবাটি ভদ্রেশ্বর মানকুণ্ড পেরিয়ে চলে এলাম চন্দননগরে। আর চন্দননগর মানেই হচ্ছে জগদ্ধাত্রী পুজো, বিশ্ববিখ্যাত বলতে গেলে। চন্দননগরে 1 মিনিটের হল্ট, এরপর আমাদের হচ্ছে চুচুড়া। সময় হচ্ছে 9:19। চলে এলাম আমরা চুচুড়াতে, এরপরে হচ্ছে ব্যান্ডেল। আর এখানে 1 মিনিটের হল রয়েছে। তোমাদের গ্যালোপিনের ব্যাপারে বলে দিই, যারা গ্যালোপিন লোকালের ব্যাপার জানো না, কম সময়ে বেশি দূরত্ব অতিক্রম করতে গ্যালোপিন লোকালগুলো চালানো হয়ে থাকে, আর সময় বাঁচাতে মূলত। সেই জন্য গ্যালোপিন লোকাল। আর মোটামুটি অনেকগুলো স্টেশন স্কিপ করে এই ট্রেনগুলো চলে, তবে কোন কোন স্টেশন স্কিপ করছে সেটা অবশ্যই তোমাদের দেখে নিতে হবে, নাহলে সমস্যায় তোমরা পড়তে পারো। ওয়্যার ইজ মাই ট্রেন রয়েছে এর মধ্যে অ্যাপ, সেই অ্যাপেও তোমরা চেক করে নিতে পারো। উঠে বললাম, এরপর দেখা হচ্ছে ডিরেক্ট ব্যান্ডেলে গিয়ে। হচ্ছে 9:27। আমরা নেমে পড়লাম ব্যান্ডেলে, 2 মিনিট লেট। আর 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিল। যেহেতু গ্যালোপিন লোকাল ছিল সেই জন্য 11 মিনিট সেভ হয়ে গেল। যেহেতু 10টা স্টেশন স্কিপ করে চলে এলাম, আর এই 5টা স্টেশনেই আমাদের হাওড়া মেমোরি গ্যালোপিন লোকাল দাঁড়িয়ে থাকে। যে কটা সবকটা স্টেশনই তোমাদের দেখালাম। এবার বেরোনো যাক, বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তোমাদের যে প্ল্যাটফর্মে ট্রেন দিক, তোমাদের বেরোতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। সেখানে চলে এলাম। আর এখানে বেরোতেই অটো, টোটো আর খাওয়া দাওয়ারের দোকান। আর ব্যান্ডেল নাম উঠতেই সবার আগে যে নামটা ওঠে সেটা হচ্ছে ব্যান্ডেল চার্চ। এখান থেকে সবার আগে চলে যাবো ব্যান্ডেল চার্চে। চলো, টোটো করে যেতে হবে, না তো অটো করে যেতে হবে। ভাড়া কত থাকছে সম্পূর্ণ যাচ্ছে, দেখতে থাকো। কি বেরোলাম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই যে বেরোতেই এখানে রয়েছে একাধিক অটো স্ট্যান্ড, যেটা এই যে অটো রয়েছে, অটোটা যাচ্ছে। কত ভাড়া দাদা? 4 অবধি 20 টাকা। স্টেশন থেকে বেরিয়ে ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ভাড়া পড়ছে 20 টাকা। চলো। চলে এলাম ব্যান্ডেল চার্চ থেকে। সময় লাগলো 10 থেকে 12 মিনিট। আর তোমাদেরকে যাত্রাপথে দেখাচ্ছিলাম যে সবাই প্রার্থনা করতে করতে আসছিল। আর যেহেতু সানডে স্পেশাল প্রার্থনা হয়ে থাকে, প্রচুর মানুষজন এমনিও সানডের দিন ঘুরতে আসে, তার সাথে আমিও চলে এসেছি। চলো এবার ভেতরে প্রবেশ করার পালা। এবারে রয়েছে টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড। ওখানে আমাদের অটো নামালো, আর ঠিক সামনেই রয়েছে এই হচ্ছে দেখো চার্চ। প্রবেশ করে গেলাম ব্যান্ডেল চার্চে। আর একটা জিনিস তোমাদের জানিয়ে দিই, ব্যান্ডেল চার্চে প্রবেশ করার জন্য কোনো টিকিট লাগে না। আর পশ্চিমবঙ্গের প্রাচীনতম চার্চগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই ব্যান্ডেল চার্চ। ঠিক এদিক দিয়ে প্রবেশ করতে হবে। অনেক মানুষ আজকে চলে এসেছে ব্যান্ডেল চার্চে। ব্যান্ডেল চার্চ, পুরো নাম ব্যাসিলিক অফ দ্য হেলিক রোজি, পশ্চিমবঙ্গের প্রাচীনতম চার্চগুলির মধ্যে অন্যতম। 1599 সালে পর্তুগিজরা এই চার্চ নির্মাণ করেন। 1632 সালে মুঘল সম্রাটরা এই চার্চটিকে ধ্বংস করে দেন। তার পরবর্তীকালে আবারও 1660 সালে জ্যামস দাস অটো নতুন করে চার্চটিকে নির্মাণ করেন। বর্তমানে বহু পর্যটক ব্যান্ডেল ভ্রমণে এলেই এই চার্চটিতে ভিড় জমান। এই সময় উপাসনা চলছে চার্চের ভেতরে, এই জন্য জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। যারা খ্রিস্টান ধর্মের রয়েছে তারা এই মুহূর্তে প্রবেশ করতে পারে, অন্য ধর্মের যারা জনসাধারণ রয়েছে তারা আসতে পারো, দেখতে পারো। ভেতরে ছবি তোলা এবং ভিডিও করা অ্যালাউ নয়, তবু কিছু কিছু ক্লিপ নিতে পারতাম, তবে নিলাম না। সব ধর্মের প্রতি শ্রদ্ধা এবং আস্থা রাখা উচিত আমাদের। দাদা ব্যান্ডেল পুরো ঘুরিয়ে দাও তোমরা? হ্যাঁ, আমরা পুরোপুরি সব ব্যান্ডেলে যতগুলো ঘোরার জায়গা আছে সব কটা জায়গা। কোথায় কোথায় ঘোরাও? ব্যান্ডেল আছে, ব্যান্ডেল চার্চ আছে, ইমামবাড়ি আছে, কংসেশ্বরী মন্দির আছে, লাহিড়ী বাবা আশ্রম আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আছে, ওনার স্মৃতি মন্দির আছে, এবং গায়ত্রী আশ্রম আছে। 6খানা জায়গা আছে। কত নাও? আমরা এবার লোক বুঝে, কেউ 800 টাকা দেয়, কেউ 1000 টাকাও দেয়। মানে কজন হয়ে যায় তোমার টোটোতে? আমার টোটোতে 6 জন হয়ে যায়। 6 জন হয়ে যায়। কতক্ষণ সময় লাগে?
আপনার সময় মিনিমাম সব জায়গা ঘুরিয়ে ব্যান্ডেল স্টেশনে মিনিমাম 5টা 5:30 বেজে যায়। 5টা 5:30 কটায় আসতে হবে মোটামুটি সকাল থেকে? মিনিমাম 8টার সময় আসলে পরে আপনি 8টা থেকে 9টার মধ্যে আসলে আপনি সব জায়গা ঘুরতে পারবেন ভালো করে। 800-1000 ব্যাপারটা কি আছে? 800-1000 বলতে দেখুন সারাদিন একটা মানুষ ঘুরলে পরে সময় লাগে, পার্কিং চার্জ আছে, পার্কিংগুলো লাগে না, সব এগুলো আমরাই দিই। আচ্ছা, পার্কিং চার্জ এবং কি তারা খাওয়া দাওয়া করে আবার সব জায়গা ঘুরিয়ে তাদেরকে যথাযথ আবার ব্যান্ডেল স্টেশনে নামিয়ে দিই। আচ্ছা। তো ব্যান্ডেল স্টেশনকে চুচুড়ো লঞ্চ ঘাট দিয়ে আসলে লঞ্চ ঘাটে এই ব্যবস্থাটা আমরা করে দিই। 5জন-6জন একসাথে এলে টোটো রিজার্ভ করে পুরো ব্যান্ডেলটা ঘুরে নিতে পারো, এই হচ্ছে তার চার্জ। এখান থেকে বেরিয়ে পড়ছি, এখান থেকে আমরা চলে যাবো এবার ডিরেক্ট ইমামবাড়াতে। আমি যেহেতু একজন রয়েছি আবার চড়ে বসলাম টোটোতে, শেয়ারে যাচ্ছি, ভাড়া পড়ছে 20 টাকা ইমামবাড়া পর্যন্ত। চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। ব্যান্ডেল চার্চ থেকে টোটো করে চলে এলাম ইমামবাড়াতে। ব্যান্ডেল চার্চ থেকে ইমামবাড়ার দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার। ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে ইমামবাড়া ব্যান্ডেলের ইতিহাসে খোদাই করা এক নায়াব জিনিস, যা তৈরি করেছিলেন মোহাম্মদ মহসিন। এর কাজ শুরু হয় 1841 সালে, শেষ হয় 1861 সালে। প্রায় 20 বছর ধরে এই ইমামবাড়াটি তৈরি হতে সময় লেগে গেছিল এবং ইমামবাড়ার প্রত্যেকটি জিনিসই সুন্দর ও নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। বর্তমানে এটি একটি মাদ্রাসা। ইমামবাড়াতে রয়েছে একাধিক ঘর, তারই সাথে ইমামবাড়াতে রয়েছে একটি ঘন্টা ঘরও, যেখানে সময় মতো ঘড়িতে দম দিয়ে ঘড়িটাকে চালানো হয়ে থাকে। তারই সাথে এখানে রয়েছে সূর্য ঘড়ি। প্রবেশ করে গেলাম ইমামবাড়াতে। ইমামবাড়াতে ঢুকতে একটি টিকিট কাটতে হবে, যার মূল্য হচ্ছে 10 টাকা। এই যে টিকিট প্রাইস রয়েছে, আর এখানে রয়েছে 12টি দর্শনীয় স্থান। একে একে ঘুরে দেখবো, দেখা যাক। আমার পেছনে এই যে পোর্শনটা রয়েছে, এটা হচ্ছে প্রার্থনা কক্ষ, আর এইদিকেই রয়েছে সূর্য ঘড়ি। এ পথে যেতে হবে, আর হুগলি নদী রয়েছে। এখানে লেখাই রয়েছে সান ক্লক দিস ওয়ে, দুদিক দিয়ে লেখা রয়েছে। এই হচ্ছে ইমামবাড়া। ইমামবাড়ার ঠিক পেছন দিকে হচ্ছে হুগলি নদী, আর ঠিক এখানেই রয়েছে সূর্য ঘড়ি। এ দেখো, হুগলি লেখা রয়েছে। এই হচ্ছে বিখ্যাত সূর্য ঘড়ি, যার ছায়া পড়ে যার সময় বোঝা যায়, মানে ছায়ার মাধ্যমে, সূর্যের ছায়া এই কাঁটার উপরে পড়ে, তার থেকে বোঝা যায় যে সময় কটা রয়েছে। এখানে আপাতত বোঝাচ্ছে, এই দেখো ঠিক মাঝ বরাবর হচ্ছে 12টা, 11টা, 10টা, আর এই 11টার মাঝামাঝিতে পড়ে রয়েছে। এই দেখো কাঁটাটা ঠিক বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে 11:15 বাজে। তারপরে এটা ক্রস করে গেলে 11টা, আবার এইদিকে হচ্ছে 11:30, দেন 12টা। এইদিকে দেখা যাচ্ছে জুবলি ব্রিজ, ওই হচ্ছে নৈহাটি, ওপারটাই নৈহাটি। তোমরা চাইলে এখানে বোটিংও করতে পারো। বোট রয়েছে, লাইফ জ্যাকেট পরানো হয়ে থাকে, মাথা পিছু 60 টাকা করে। 6জন হলে বোটিং করা হয়ে থাকে, আর 2জন কিংবা 3জন যদি হয়ে থাকো তাহলে 200 টাকা চার্জ পড়ে। এই যে নৌকা রয়েছে, এই নৌকা করেই পুরো চারদিকটা তোমাদের ঘুরিয়ে দেবে, মানে জুবলি ব্রিজের ওই দিকটা পর্যন্ত। চলো এখান থেকে বেরোনো যাক। সূর্য ঘড়ি দেখালাম, এবারে পালা হচ্ছে যে ক্লক টাওয়ার রয়েছে, ঠিক ওপরে যাব। ক্লক টাওয়ারে ওঠার 2টো পথ রয়েছে, একটা মহিলাদের জন্য, একটা পুরুষদের জন্য। দুদিক দিয়ে ওঠা যায়। চলো ওপরে ওঠা যায় এবং ওপর থেকে কীরকম ভিউটা রয়েছে সেটা তোমাদেরকে দেখা যায়। এই যে ওয়ে টু ক্লক টাওয়ার জেন্টস অনলি লেখাই রয়েছে, দেখো এখান দিয়ে আমাদের এগোতে হবে। এটা কিন্তু এক রহস্যে মোড়া ক্লক টাওয়ার, যার উঠলে তোমরা কিন্তু একটা রহস্যময় গন্ধ পাবেই পাবে। কে আগে ক্লক টাওয়ারে উঠেছো বা কার কি অভিজ্ঞতা রয়েছে অবশ্যই কমেন্ট করো। চলো ওপরে যাওয়া যাক। এই হচ্ছে ঘন্টা ঘর। সময় হচ্ছে 10:57 আর 3 মিনিট বাকি। ঘন্টা বাজানো দেখালাম, এবার চলে এলাম একদম ওপর পোর্শনে, দেখাই তোমাদেরকে। আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় পুরো ব্যান্ডেল শহরে। ছোট ছোট জানলা রয়েছে, এই হচ্ছে ওপরের পোর্শন।
আশেপাশে পার্শ্ববর্তী এলাকা থেকে স্কুল থেকে স্টুডেন্টদের কিন্তু এখানে ঘুরতে আনা হয়ে থাকে। আমাদেরকেও একসময় আনা হয়েছিল স্কুল থেকে ইমামবাড়া দর্শনে। হুগলি এলেই কিন্তু ইমামবাড়া দর্শন করতেই হবে। প্রচুর স্টুডেন্টকে এখানে আনা হয় এর ইতিহাস জানাতে এবং স্পেশালি সেই সূর্য ঘড়িটা দেখাতে। ইমামবাড়া থেকে বেরিয়ে এইদিকে রয়েছে টোটো স্ট্যান্ড, একের পর এক টোটো দাঁড়িয়ে রয়েছে। দাদাকে জিজ্ঞেস করো, দাদা হংসেশ্বরী মন্দির 70 করে পার পার্সেন্ট? আচ্ছা, ইমামবাড়া থেকে হংসেশ্বরী মন্দিরের দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার, ভাড়া পড়ছে 70 টাকা। প্রায় ওই রিজার্ভের মধ্যেই পড়ে গেল বলতে গেলে, যেহেতু এই দিকটা থেকে ওই দিকটা কিছু করার নেই। চলো, তোমরা বলেছিলাম সকালে রিজার্ভ করে নিলে কিন্তু বেটার। আর এইভাবে শেয়ারে যদি ঘোরো তাহলে অল টোটালে কত হচ্ছে শেষে গিয়ে বলছি তোমাদেরকে। চলো, সময় হচ্ছে ঘড়িতে 12:04। ইমামবাড়া থেকে আমরা চলে এলাম হংসেশ্বরী মন্দিরে। চলে এলাম, আমার সাথে আরো 2 দিদি রয়েছে। আমি যেহেতু একা এসেছিলাম তাদের সাথে আলাপ হয়ে গেল। তারা দমদম থেকে আসছেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, সকাল সকাল কখন এসেছেন আপনারা? আমরা 7:30টায় বেরিয়েছি। 7:30 বেরিয়েছেন, মানে আর্লি মর্নিং তারা বেরিয়ে পড়েছে। যেহেতু আমরা 3 জন ছিলাম সেই জন্য আমাদের ওখানে 70 টাকা বলতে আমরা একটু বার্গেনিং করলাম। কত করে নিল আমাদের এখন? 50 টাকা করে, মানে 150 টাকায় আমরা চলে এলাম। 9 কিলোমিটার, একটু বার্গেনিং করতে হবে। আর রিজার্ভ করলে তো অনেক বেশি পড়ে যাচ্ছে আমার যা মনে হচ্ছে। তো চলো ভেতরে যাওয়া যাক এবং হংসেশ্বরী মন্দির দর্শন করা যাক। আর 12টা বেজে গেছে, একটা ভোগের ব্যাপার রয়েছে, দেখা যাক পাই কিনা আমরা। চলো, তোমাদের একটা জিনিস জানিয়ে দিই, তোমরা যদি শুধুমাত্র হংসেশ্বরী মন্দির দেখতে আসো তাহলে তোমাদের নামতে হবে বাঁশবেড়িয়া স্টেশন। বাঁশবেড়িয়া থেকে টোটো করে চলে আসতে পারো কিংবা হেঁটে হেঁটে আসতে পারো। ঢুকতেই এখানে দেখা যাচ্ছে পুজোর ডালা রয়েছে। দেখো, একাধিক পুজো সামগ্রী, সব ডালা রেডি করে রাখা রয়েছে। আর ঠিক সামনেই রয়েছে মন্দির। ঠিক এই যে সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে রাজবাড়ি। এই হচ্ছে হংসেশ্বরী মন্দির। অবশ্যই ভেতরে যাব, তবে দেখতে পাচ্ছি পুরোপুরি ডিজনিল্যান্ডের মতো কিন্তু এই মন্দিরটা। চলো সামনে থেকে। হুগলির বাঁশবেড়িয়া এক সময় ছিল শক্তি ও আরাধনার পীঠস্থান। রাজা নৃসিংহদেব 1799 সালে হংসেশ্বরী মন্দিরের কাজ শুরু করেন। তবে মন্দিরের কাজ শেষ হওয়ার আগেই তিনি মারা যান। তবে তাতে মন্দিরের কাজ আটকায়নি। শঙ্করী দেবী তার স্ত্রী পরবর্তীকালে এই হংসেশ্বরী মন্দিরের কাজ পুনঃ চালু করেন। আর এই হংসেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে একটি বাসুদেব মন্দির, যা সম্পূর্ণ টেরাকোটার ওপরে। হংসেশ্বরী মন্দিরে প্রতিদিনই নিত্য পূজা হয়ে থাকে এবং এখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে। কথিত আছে এক সময় এখানে পাঠা বলি হতো, তবে বর্তমানে তা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়াও এখানকার বহু মানুষেরই কুলদেবী আজ এই হংসেশ্বরী মাতা। মা এখানে নীলবর্ণা এবং প্রতিদিনই পূজিত হয়ে থাকেন। বিয়ে থেকে অন্নপ্রাশন, প্রতি শুভ কাজেই মায়ের দর্শনে ভক্তরা বারংবার ছুটে আসেন এখানে। এই মুহূর্তে 12:18 ভোগের কুপনটা কালেক্ট করে নিলাম। সকাল 9টায় যদিও আবার দেওয়া হয়ে থাকে, তবে এত দেরি করে এসেও আমরা পেয়ে গেলাম এই মুহূর্তে। মন্দির খোলার সময়টা হচ্ছে সকাল 7টা থেকে 12:30। 12:30টার পর মন্দির বন্ধ হয়ে যায়। আবার 1:30টার সময় খোলা হয়ে থাকে শুধু দর্শনের জন্য। আর 3:30টার সময় পুজো হয়ে থাকে। কেউ যদি সেই আরতি পুজো দেখতে চাও তাহলে আসতে হবে 3:30টার সময়। আর এই মুহূর্তে যারা ডালা দিয়ে পুজো দিতে চাও তাদের সঙ্গে সঙ্গে কিন্তু পুজো দিয়ে দেওয়া হচ্ছে। আর ঠিক এই দিকে রয়েছে বাসুদেব মন্দির, সেদিকে যাওয়া যাক। চলো, এই হচ্ছে বাসুদেব মন্দির, হংসেশ্বরী মন্দিরের ঠিক পাশেই রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ টেরাকোটার। এখানে আগে প্রবেশ করতে দেওয়া হতো, বাট এই মুহূর্তে আর দেওয়া হয় না। মানুষজন আসছে, তার ফলে সংরক্ষণটা কিন্তু নষ্ট হচ্ছে। ভেতরে অনেকেই অনেক কিছু করে থাকে আজকাল, তো সেই জন্য চারদিক দিয়ে দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। চারদিকে তোমরা প্রদক্ষিণ করে সেই পুরো আর্কিটেক্টটা দেখতে পারো কিন্তু তোমরা। নমস্তুতে নমো শ্রীমৎ হংসেশ্বরী দক্ষিণা কালিকায় নমো 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 জগৎপতি। তোমরা 12টা থেকে 12:30টার মধ্যে এলে এরকম আমাদের মতো ভোগ পেয়ে যাবে। আর ঠিক এই মন্দিরের চাতালেই যে জায়গাটা যেখান থেকে ভোগ কালেক্ট করা আছে সেই জায়গায় বসে খেয়ে নিতে হবে। তাহলে খাওয়া যাক ভোগটা। ভোগ খিচুড়ি, এদিকে পায়েস, এদিকে চাটনি, পাঁপড়, আর এই একটা লাউ দিয়ে ছেঁচড়া যাকে বলে। দিদিরা ওইদিকে বসে পড়েছেন। খেয়ে দেখুন, খেয়ে দেখুন ভোগ। তো কেমন লাগছে ভোগ পেয়ে?
ভোগ সবসময় ভালো লাগে, এখানে ভোগ যে কোনো ভোগ হলে একদম মানে অমৃত যাকে বলা হয়। সময় হচ্ছে 2:14। এলাম জাফর খান গাজীর দরগা রয়েছে, সেখানে চলে এলাম। ব্যান্ডেল মানেই কিন্তু সর্বধর্ম সমন্বয়ে। প্রথমে গেছিলাম ইমামবাড়াতে, তারপরে গেলাম হংসেশ্বরী মন্দিরে, তারপরে এবার আবার লাহিড়ী বাবা যাবো ভাবছি, তার আগে চলে এলাম সেই গাজী পীরের দরগাতে। চলো ভেতরে যাওয়া যাক। এই রাস্তাটা চলে গেছে নৈহাটি, আর এই হচ্ছে আমাদের হুগলি রিভার। ওইদিকে দেখা যাচ্ছে সব একের পর এক ইট ভাটা রয়েছে, আর এই পথেই এই যে গাজী আলীর দরগা। সময়টা ত্রয়োদশ শতকের শেষের দিক, মুঘল আমল তখনও শুরুই হয়নি। মুসলমান শাসকের সেনাপতি জাফর খান গাজী এই দরগাটি প্রতিষ্ঠা করেন। হুগলির গঙ্গা, যমুনা, সরস্বতী 3 নদীর মিলনস্থান ত্রিবেণী, যেখানে ছিল সেই সময়ের হিন্দু রাজত্ব। আর সেই সময় মুসলমান শাসকের সেনাপতি রাজ্য জয় করতে এসে এই ত্রিবেণীরই এক প্রজার বাড়িতে এক ধর্মীয় অনুষ্ঠানে কোরবানি দেন এক গরু। হিন্দু রাজা কথা শুনে প্রজাকে দিয়ে ফেলেন বিরাট শাস্তি। সেই মতো প্রজা ক্ষুব্ধ হয়ে নালিশ জানান দিল্লির সম্রাট খোদ ফিরোজ শাহকে। প্রতিশোধ নিতে তুর্কি জয় করে ফিরোজ শাহ সেনাপতি জাফর খান গাজী বাংলা আক্রমণ করেন এবং ত্রিবেণীর এই রাজাকে হারিয়ে তিনি সিংহাসনে বসেন। তিনি এই দরগাটি এখানে প্রতিস্থাপন করেছিলেন। বন্ধুরা যে ভুলটা আমি করলাম সেই ভুলটা কিন্তু তোমরা করলেও সেম সমস্যায় পড়তে পারো। ব্যাপার হচ্ছে সকাল সকাল যদি লাহিড়ী বাবা আশ্রম না দেখো তাহলে ওই 1:30টার পর বন্ধ হয়ে যায়, আর সেই 4টের সময় খোলে। সেই জন্য চারিদিকে ঘুরে ঘুরে আবারও সেই ব্যান্ডেল স্টেশনে, এখান থেকে যেহেতু একা এসেছি যেন শেয়ারে যাবো, কস্টটা অনেক বেড়ে যাচ্ছিলো রিজার্ভ করলে। আর তোমরা যদি 4 থেকে 5 জন আসো তাহলে রিজার্ভ করলে তোমাদের কোনো সমস্যা নেই। তো চলো এখান থেকে আবার লাহিড়ী বাবা কত টাকা নিচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি, এবং লাহিড়ী বাবা যাওয়া যায় এখান থেকে আবার। কোনটা যাচ্ছে ওদিকে? কত ভাড়া? কত? 20 টাকা করে। ব্যান্ডেল স্টেশন থেকে বেরিয়ে পড়লাম লাহিড়ী বাবা আশ্রম। এখান থেকেও ভাড়া হচ্ছে 20 টাকা। মানে ব্যান্ডেল চার্চও তোমরা ঘুরতে পারো আগে, চার্চ ঘুরলে ওই যে লাহিড়ী বাবার জন্য এতক্ষণ ওয়েট করতে হবে, এই জন্য সবার আগে তোমরা এসে লাহিড়ী বাবাটা ঘুরে নেবে। চলো লাহিড়ী বাবা মন্দিরে গিয়ে কথা হচ্ছে। চলে এলাম লাহিড়ী বাবা মন্দিরে। জায়গাটার নাম হচ্ছে রাজহাট, আর এখানে প্রচুর পিকনিক স্পট আছে যা দেখলাম আমি। আর চারিদিকে আম বাগান, তার মাঝেই কিন্তু লাহিড়ী বাবার আশ্রম। চলো ভেতরে প্রবেশ করা যাক এবং কী রয়েছে সেটা তোমাদের দেখাই। আর যা দেখলাম সব শীতকালে কিন্তু চলে এসছে এখানে ম্যাক্সিমাম পিকনিকেরই লোক। চারিদিকে খাবার দাবারের দোকান, মেলা বসেছে যেরকম মনে হচ্ছে। এ পথে এগোতে হবে। আর এই দিকটা রয়েছে পুরো কার পার্কিং, আর এটাকে কেন্দ্র করে দুদিক দিয়ে দোকানই দোকান। এই হচ্ছে আধারালয় লাহিড়ী বাবা আশ্রম, এই হচ্ছে এন্ট্রেন্স, এখান থেকেই যেতে হবে। লাহিড়ী বাবা আশ্রমে প্রবেশ করে গেলাম, আর প্রবেশ করতেই মাথায় এরম রুমাল বেঁধে নিলাম। মহিলা যারা আছে তারা কিন্তু ওড়না দিয়ে দিচ্ছে মাথার মধ্যে। এটা এখানকার রীতি বা রেওয়াজ, যাই বলা চলে না কেন, এটা পড়তেই হবে। আর ঠিক ভেতরে দেখা যাচ্ছে এই পথ দিয়ে আমাদের যেতে হবে। চলো। এই যে ঘর দেখা যাচ্ছে এর ভেতরে রয়েছে শিব ভোলেনাথ, আর এর ভেতরে গেলে মনে হবে যে আমরা কৈলাসে পৌঁছে গেছি। এই হচ্ছে লাহিড়ী বাবা মন্দিরের ভেতরে ঢুকতেই যে শিব মন্দির রয়েছে সেখানে, যেটা বাইরের দিক দিয়ে দেখছিলাম যে ঝর্ণার ভেতরটা প্রচুর ঠান্ডা, চারিদিক দিয়ে যেহেতু জল পড়ছে, আর এমনিতেই শীতকাল, মানে গরমকালেও বেশ ঠান্ডার মধ্যে। এখানে রয়েছে কিন্তু মহাদেব, মানে শিব ভোলেনাথ, যার মূর্তি এই মুহূর্তে রয়েছে এখানে।
লাহিড়ী বাবা আশ্রম সর্বধর্ম সমন্বয়ে বলাই চলে, বলাই বাহুল্য, কারণ সব ধর্মেরই এখানে আমি ঠাকুর দেখতে পাচ্ছি। আর আমরা এগোচ্ছি এবার মূল মন্দিরের দিকে। তার থেকেও বড় কথা হচ্ছে একদম প্রকৃতির মাঝে, প্রাকৃতিক পরিবেশে, চারিদিক দিয়ে প্রকৃতির মাঝে এরকম একটা জায়গা, মানে মনকে শান্তি করতে একবার হলেও আসতে হবে। আমরা যেহেতু মন্দির বন্ধ ছিল সেই জন্য একটু লেটে এলাম। এখন মনে হচ্ছে সকাল সকাল এলে আরও ভালো হতো, তবে যখন এসেছি সেই সময়টাকেই উপভোগ করছি এবং তোমাদের সামনে তুলে ধরছি। চলো চারপাশটা ঘুরে দেখা যাক আর একটুখানি। এই হচ্ছে লাহিড়ী বাবা মন্দির, মূল মন্দিরে এই মুহূর্তে প্রবেশ করে গেছি। ভেতরে ক্যামেরা অ্যালাও নয়, তবু বাইরে থেকে যতটা দেখাতে পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচুর মানুষজন এই মুহূর্তে। ভেতরে প্রবেশ করবো এই মুহূর্তে, ভেতরটা দেখাতে পারবো না, অবশ্যই তোমরা এলে তো ভেতরে ঢুকবে। আর সম্পূর্ণ জলের ওপরে কিন্তু এই মন্দিরটা, ফার্স্ট টাইম আমি এখানে এসেছি, খুবই ভালো লাগছে বলতে গেলে। লাহিড়ী বাবা মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম, এক্সপিরিয়েন্সটা আলাদাই, অনুভূতিটা ব্যক্ত করা যাবে না। তবে ভেতরে বিশ্ব শান্তি রক্ষার্থে যে জিনিসগুলো রয়েছে তারই সাথে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, জগন্নাথের থেকে আরম্ভ করে সেখানে গৌতম বুদ্ধ অনেকেই রয়েছে। তোমরা ভেতরে প্রবেশ করতে পারো। আর তোমাদেরকে বলি যে আরেকটা জিনিস হচ্ছে জলের যে নিচের অংশটা, সেখানেও একটা মন্দির রয়েছে যেটা একদম ভেতরে রয়েছে। সেখানে প্রবেশ করলে দেখবে যে আলাদা একটা পজিটিভ ভাইবস তোমরা পাবে, যেটাকে পজিটিভ এনার্জি বলে। হচ্ছে 5:11। এই মুহূর্তে সূর্য প্রায় অস্তাচলে। আবারও শেষ মুহূর্তে চলে এলাম ব্যান্ডেল স্টেশনে, বাড়ি ফেরার পালা। এই ছিল আপাতত আজকের ভিডিও। সারাদিনে ঘুরে দেখলাম ব্যান্ডেল এবং যত দর্শনীয় স্থান ছিল তোমাদেরকে ঘুরে দেখালাম। তোমরা রিজার্ভ করেও ঘুরতে পারো বা আমাদের মতো শেয়ার করেও ঘুরতে পারো। সব জায়গাতেই মোটামুটি 20 টাকা 25 টাকা এরকমই ভাড়া রয়েছে, এর বেশি নেই। এবার যদি রিজার্ভ করো তাহলে একটা সুবিধা হচ্ছে যে তোমরা 4 জন থাকলে 4 জনই হবে। বাট তোমাদেরকে একটা জিনিস বলি, এদিকে যদি তোমরা শেয়ারে ঘোরো তাহলে পেছনে 4 জন বসতে হচ্ছে, সামনে 3 জন, মানে চাপাচাপি করে একটা সিচুয়েশন একটা বলবো। রিজার্ভে সেটা প্রবলেম হয় না, এটাই একটা সমস্যা, আর কোনো সমস্যা নেই। খুব সুন্দরভাবে সারাদিনটা আমি কাটালাম, আর দুপুরে তো ভোগটা তোমাদেরকে দেখালামই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট জার্নিতে। টাটা।